বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হতে পারে আমরা এই বছরের নয় বরং পিছনের 10 বছরের সবচেয়ে ভয়ঙ্করতম দুর্ঘটনাতে পৌঁছে গিয়েছি। আর এই খবর বলতে অনেক কষ্ট হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই পৃথিবীতে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এরই ফলশ্রুতিতে 50 দিনের ভিতরে নতুন নির্বাচন হতে যাচ্ছে, কেননা ইব্রাহিম রাইসি আর এই পৃথিবীতে নেই। কিন্তু এটি এতটাই আনফরচুনেট ঘটনা যে আপনি এই পৃথিবীকে যতটাই কনভিন্স করতে থাকুন না কেন, দুনিয়াকে আপনি এটি বলে বেড়ান না যে ইরানের প্রেসিডেন্ট আজারবাইজানে গিয়েছিল আর আজারবাইজানে খারাপ আবহাওয়ার কারণেই তার হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায়, তাহলে কি এই পৃথিবী এটিকে মেনে নেবে? এটি কখনোই সম্ভব নয়। এটি এতটা হৃদয় কাঁপানো দুর্ঘটনা যে এতটা ভয়ঙ্করতম দুর্ঘটনা যা সম্পূর্ণ পৃথিবীকে একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে। সর্বপ্রথম এর সম্বন্ধে যে খবর ব্রেক করা হয়েছিল সেটি ইরানের ফিল্ম মেকার করেছিল। আর আপনি এখানে দেখুন ইরানের এই ফিল্ম মেকার কি স্টোরি বানিয়েছে। তিনি বলছেন যে ইব্রাহিম রাইসি শহীদ হয়ে গিয়েছেন। আর সত্যি এটি এতটা আনফরচুনেট ঘটনা যে আপনি এই দৃশ্যটিকে দেখুন। রেস্কিউ টিম দুর্ঘটনার স্থানে পৌঁছাচ্ছে আর সেখান থেকে খবর এটি পাঠাচ্ছে যে তার ক্র্যাশ হয়ে যাওয়া সবকিছু জ্বলে নষ্ট হয়ে গিয়েছে। এটি হয়তো ইরানের তারিখের সবচেয়ে ভয়ঙ্করতম একটি ঘটনা হবে। আর আপনি দেখতে পাবেন এর পিছনে কিভাবে ইসরায়েলের হাত বেরিয়েও আসবে। মানে আপনি এটি ভেবে দেখুন, ইরানের প্রেসিডেন্ট আজারবাইজানে পৌঁছেছিলেন কেননা তিনি সেখানে ড্যাম প্রকল্পের জন্য মিটিং করতে গিয়েছিলেন। তাহলে ইরানের প্রেসিডেন্ট সেখানে কেন গিয়েছিলেন আর এই যাওয়ার ভিতরে কি কি ঘটনা ঘটেছে এটাকে আপনি সুন্দরভাবে বুঝে নিন আগে। সর্বপ্রথমে আপনি এই দৃশ্যটিকে দেখুন। এই সকলে আসলে যাচ্ছে ক্র্যাশ সাইটে। কিছু রিপোর্টের মতে এই আবহাওয়া এতটাই খারাপ যে শুধুমাত্র 5 মিটার পর্যন্ত দেখা যাচ্ছিল। তাহলে এখানে প্রশ্ন এটি উঠে আসে যে যখন আপনি 5 মিটারের বেশি দেখতে পাচ্ছেন না, তাহলে যাকে আপনি নিয়ে যাচ্ছেন সে কি কোনো গলি মহল্লার কোনো ব্যক্তি বা পাড়ার কোনো মরল যে ঠিক আছে যাই হোক যাওয়া যাক? আরে ভাই, যাকে নিয়ে যাচ্ছেন তিনি একটি স্টেটের হেড আর যিনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশের উপর আক্রমণ করেছেন। কেননা ইব্রাহিম রাইসির আদেশে ইসরায়েলের উপর আক্রমণ হয়েছে। আর সেই আক্রমণের পরই এখন সকলেই জানে যে আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক। তো ইরানের প্রেসিডেন্ট এই যে আজারবাইজানে গিয়েছিলেন, এখানে ড্যামের জন্য খুব একটা বেশি আলোচনা হয়নি, শুধুমাত্র কথাই হয়েছিল। এখানে জিনিসটি ভেবে দেখুন, আজারবাইজানকে আসলে ইসরায়েল ব্যবহার করতে চাইছিল। যখন ইসরায়েলের উপর ইরান আক্রমণ করেছিল তখনই ইসরায়েল এটি পরিকল্পনা করে নিয়েছিল যে আজারবাইজানকে কিভাবে ব্যবহার করে আমরা ইরানের উপর আক্রমণ করব। আর ইরানও আজারবাইজানকে ওয়ার্নিং দিয়েও রেখেছিল। কিন্তু আজারবাইজান হলো সেই মুসলিম দেশ যাদের ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক আছে। ইসরায়েলে যে সমস্ত মিলিটারি কার্গো শিপ থাকে এই আজারবাইজানের মিলিটারি বেস থেকে উড়ে যায় আর সেখান থেকে গিয়ে তারপর তাদের ব্যাসে ল্যান্ড করে। কেননা এখানে ইসরায়েলের কোনো এয়ারবেস নেই, কিন্তু ইসরায়েলের ফোর্স পৃথিবীর সকল জায়গাতে গোপন মিলিটারি বেস রেখে থাকে, যেগুলোর জন্য তারা কখনো ঘোষণা করেনি। আর তারা এমনভাবে প্রত্যেকটি জিনিসের উপর, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উপর নজরও রেখে থাকে। এবার পাশেই অবস্থিত থাকে ইরানের জন্য হয়তো ইসরায়েল ঘোষণা করেনি, কিন্তু তারা আজারবাইজানের মিলিটারি বেসকে ব্যবহার করে থাকে। এবার এখানকার সবচেয়ে বড় সমস্যা এটি যে ইরানের প্রেসিডেন্ট এখান থেকে বেরিয়ে যান আর তারপর তিনি শেষ সিগন্যাল পাঠান, যেখান থেকে তিনি নিজের শেষ লোকেশন সেন্ড করেছিলেন। এই লোকেশনে রেস্কিউ টিম পৌঁছেও যায় আর সেই লোকেশনে গিয়ে সকল পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারছিল না যে এটি কি হয়েছে। মানে আপনি এটি অনুমান করুন, শেষ লোকেশন এরা যেটা পাঠিয়েছিল সেখানে রেস্কিউ টিম পৌঁছে যায়, কিন্তু তারা বলছে যে যে জায়গায় ক্র্যাশ হয়েছে সেখানে কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এটি কোন ধরনের আক্রমণ হতে পারে? এটি কি কোনো মিসাইল এসে হিট করেছে না সাইবার হামলা হয়েছে? আপনি যতটা ইচ্ছা কাউকে বলে বেড়ান না কেন, এটি সত্যি অনেক শক্তিশালী জবাব দেওয়া হয়েছে। আর আপনি এই জবাবের পিছনে ইসরায়েলের হাত অবশ্যই খুঁজে পাবেন যখন ইরানের পক্ষ থেকে এই সম্পূর্ণ ঘটনাটা ইনভেস্টিগেশন হয়ে যাবে। এই হেলিকপ্টারে যারা যারা উপস্থিত ছিলেন তারা হলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, ইরানের ফরেন মিনিস্টার আবদুল্লাহ, মানে ইনি একজন এমন লেভেলের ফরেন মিনিস্টার ছিলেন যার মতো হয়তো বর্তমান সময়ে 3-4 জনই আছে তার সঙ্গে মোকাবেলা করার মতো। আর তারপর ছিলেন আয়াতুল্লাহ আল হাশেমি, যিনি একজন ইমাম, আর তারপর আজারবাইজান ইস্টের একজন গভর্নরও ছিলেন। মানে এই যে দুর্ঘটনা ঘটেছে এটি নাকি হার্ড ল্যান্ডিং এর কারণে হয়েছে। তো দেখুন, হার্ড ল্যান্ডিংয়ে আপনার বাঁচার সম্ভাবনা থাকে 50-50। এখানে যদি আবহাওয়া খারাপ হয় তাহলে সর্বপ্রথম যেই ঘটনাটি দেখা যায় সেটি হলো যেই দেশে যাবে সেই দেশ তো হেলিকপ্টারটিকে উড়াবে, তাহলে সেই দেশের এটি দেখার কর্তব্য হবে যে এদেরকে সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো যাবে কিনা। এবার যখন আপনার দেশের আবহাওয়া খারাপ তাহলে হেলিকপ্টারকে ওড়ানোর কি দরকার ছিল? তো এখানে পরিষ্কারভাবে দুটো ঘটনার সামনে আসছে। একটি ঘটনা এমন, এই হেলিকপ্টারে কি কোনো মিসাইল হিট করেছে অথবা কোনো সাইবার আক্রমণ হয়েছে। এই দুটো জিনিস অবশ্যই ইনভেস্টিগেশনে পরিষ্কারভাবে জানতে পারা যাবে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে মিসাইল হিট হওয়ার পর সেখানে কি আবারও সাইবার আক্রমণ হয়েছিল,
না হলে হেলিকপ্টারটি একেবারে ঝুলে কেন গেল? আরেকটি জিনিস, আবহাওয়ার সম্বন্ধে স্টেট যে খবর জানিয়েছিল সেটি কিন্তু সঠিক জানায়নি। কারণ আপনি যদি জানেন আপনার আবহাওয়া খারাপ, তাহলে আপনি সেই জায়গায় উড়িয়েছিলেন কেন? মানে সত্যি অবাক করার মতো, মানুষকে পাগল বানানো খুবই সহজ মনে হচ্ছে। এত বড় লেভেলের স্টেটের যে হেড, তাকে সেই দিকে উড়িয়ে নিয়ে চলে গেল যেই দিকে আবহাওয়া বেশি খারাপ। কেন? কিছু সময় ওয়েট করে নিলে সমস্যা কোথায় ছিল? সবসময় এটি মনে রাখবেন, আজারবাইজানের মিলিটারি ফোর্সের ভিতরে ইসরায়েলের এত বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে যার অনুমান করা আপনার পক্ষে একেবারে অসম্ভব। আর তাদের সঙ্গে ইসরায়েলের খুব গভীর সম্পর্ক আছে। ইসরায়েল তাদেরকে হাতিয়ার দেয়, ইসরায়েলের সঙ্গী পর্যন্ত আজারবাইজান। তো এখানে দুটো জিনিস হয়েছে, হয় তাদেরকে মিসাইল হিট করেছে, আর না হলে মিসাইলের সঙ্গে সঙ্গে তাদের উপর সাইবার আক্রমণও হয়েছে। কিন্তু দোষ আবহাওয়া খারাপেরই দেওয়া হচ্ছে, আর আমরা সেটাই হয়তো মেনে নিচ্ছি। এখানে আরেকটি সবচেয়ে বড় সমস্যা, সেটি হলো ইরানের যিনি নায়েব মানে ভাইস প্রেসিডেন্ট, তাকে এটি জানিয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম রেইসি আর এই পৃথিবীতে নেই। তো সেই জন্য আপনি খুব তাড়াতাড়ি তার স্থান গ্রহণ করুন আর খুব দ্রুত নতুন ইলেকশনের ঘোষণা করুন, যাতে এই নতুন ইলেকশন 50 দিনের মধ্যে হয়ে যায়। তো এবার এর যে বড় ইনভেস্টিগেশন হবে সেটি অনেকটা খারাপ হতে চলেছে, কেননা এখন এটি জানা হবে যে এখান থেকে তাদেরকে নিয়ে কে গিয়েছিল। ইরানের প্রেসিডেন্ট ফরেন মিনিস্টারের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে দেওয়া হলো। দেশের এত বড় বড় ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কেমন ভাবে আপনারা এতটা দুর্বল ভেবে নেবেন? আবহাওয়া যদি খারাপ হয়, তাহলে আপনি সেই দেশের একজন রাষ্ট্রপতিকে নিয়ে যাচ্ছেন যেই রাষ্ট্রপতি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় হেডলাইনে আছে। এখন যদি আবহাওয়া খারাপ হয়, তাহলে এই দেশের ওই রাষ্ট্রপতিকে নিয়ে যেতে হবে। তো দেখুন, এমনটা অনুমান করা যাচ্ছে যে এই আক্রমণে ইরানের ভিতরের মানুষও যুক্ত আছে, আর বাইরের দেশের মুসলিম গাদ্দার তো আছেই। এখানে ইরানের যে সিকিউরিটি ফোর্স, প্রটোকল সিকিউরিটি ফোর্স ছিল, তারা এখানে কি করছিল? তাহলে আবহাওয়া যে খারাপ সেটি কি আজারবাইজান তাদেরকে জানায়নি? আর আজারবাইজান যদি তাদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়, তাহলে ইরান কেন জানতে পারলো না? দেখুন, সবকিছু জানতে গেলে মাথা ঘুরে যাবে, কেননা এর আগে আমরা কখনোই এমন অবস্থার সম্মুখীন হয়নি। এত বড় শক্তিশালী দেশের রাষ্ট্রপতির সঙ্গে এতটা সাধারণ সিম্পল ব্যাপার হয়ে গেল। দেখুন, যখন প্রেসিডেন্ট ইব্রাহিম রেইসির আদেশে ইসরায়েলের উপর আক্রমণ করা হয়, তো সেটি প্রকাশ্য না আসলেও ইসরায়েলের কিন্তু ভীষণভাবে ক্ষতি হয়েছিল। আর যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের F-35 প্রস্তুত হয়ে গিয়েছিল ইরানের উপর আক্রমণ করার জন্য, কিন্তু রাশিয়া সেটিকে হিট করে নিচে নামিয়ে দেয়। তো এমনভাবে ইরানের প্রেসিডেন্ট অনেকটা দিন ধরে ইসরায়েল এবং আমেরিকার চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ইব্রাহিম রেইসি তার দেশের নয়, বরং ইসলামিক ওয়ার্ল্ডের একজন এমন প্রেসিডেন্ট যিনি ইসরায়েলের উপর আক্রমণ করার ক্ষমতা দেখিয়েছেন। এর আগে হয়তো কেউ এমন সাহস দেখায়নি। আর এই কারণে ইব্রাহিম রেইসি ইসরায়েলের একেবারে নিশানাতে ছিল, কেননা ইব্রাহিম রেইসির জন্যই ইসরায়েলের যা কিছু ক্ষতি হয়েছে। আপনি এই ছবিটিকে দেখুন, এটি ছিল শেষ ছবি ইরানের প্রেসিডেন্টের, আর এই ছবির পরই হেলিকপ্টার ক্র্যাশের খবর আসে। তো দেখুন, যদি এই আক্রমণের সঠিকভাবে ইনভেস্টিগেশন হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। আর এটাও সত্যি যে চায়না এবং রাশিয়া দুজনে কিন্তু এই খবর শুনে ভীষণ মর্মাহত হবেন, কারণ তারা একজন প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছে। তাহলে এবার খুব পরিষ্কারভাবে এটি দেখা যাচ্ছে যে আমরা খুব দ্রুততার সাথে অনেক বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যুদ্ধ বাঁধিয়েও দেওয়া হয়েছে। আর এখন মনে রাখতে হবে যে ইরান কিন্তু চুপ করে বসেও থাকবে না। যদি ইরানের প্রেসিডেন্টকে উড়িয়ে দেওয়ার সম্ভব হয়, তাহলে ইরানের ভিতরেও কিন্তু প্রবেশ করা সম্ভব হবে। যদি ইরান এখন চুপ করে বসে যায়, তাহলে এই কথা খুব ভালো করে আপনি শুনে রাখুন, ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে সেটিকেও ছাড়া হবে না। তো সর্বপ্রথম এটার দিকে নজর থাকবে ইনভেস্টিগেশনে কি বেরিয়ে আসে, আর যাই বেরিয়ে আসবে সেখান থেকে এটা তো পরিষ্কার হয়ে যাবে যে ইসরায়েলের হাত আছে কি নেই। আর এখানে ইসরায়েলের হাত অবশ্যই আছে, কেননা কিছু কিছু নিউজ থেকে তার ক্লু মিলে যাচ্ছে। তো যাই হোক, এর সম্পূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকটি নতুন এপিসোড নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।